এভাবেই সময় চলতে থাকলো। তখন যিশুর 17 বছর বয়স। কিশোরী কন্যা থেকে ধীরে ধীরে যুবতী নারী হয়ে উঠেছে। সেই সাথে চোখে মুখে উজ্জ্বলতাও বেড়েছে বহুগুণ। কলেজে ভর্তি হয়েছে বেশ কিছুদিন হয়েছে। এর মাঝেই তার দেখা হয় জ্যাকসনের সাথে। জ্যাকসন রুশানের বন্ধুর কাজিন ছিল। রুশানের কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে তারা এসেছিল মূলত। শেয়ারের ব্যবসার মাধ্যমে রুশানের এতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বন্ধুর প্রচেষ্টা আর সবচেয়ে বড় স্বপ্ন পূরণে কিছুটা অংশীদার হতে পেরে খুশি হয়েছিল রুশানের বন্ধু নোমান। গ্রামেও দিন দিন উন্নতি হচ্ছিল। সেদিন ছিল রুশানের বাবা মায়ের বিবাহবার্ষিকী। এই বয়সে এসে বিবাহবার্ষিকী পালন করতে লজ্জা পেলেও ছেলে মেয়েদের নিজেদের কাছে হার মেনে নিতে হয়েছে। রুশানের মা সাইরি বেগম ছিল ছেলে মেয়েদের সাথে, তাই বাধ্য হয়ে রাজি হন তিনি। পুরো গ্রাম দাওয়াত করে খাওয়ানো হয় দুপুরের দিকে। বিকেল হতে বাড়ি ফাঁকা হয়ে যায়। শুধু কাছের আত্মীয়, কাজিন আর ন্যান্সির কিছু বন্ধুরা ছিল। যিশু যদিও থাকতে চায়নি, ন্যান্সি জোর করে রেখেছে তাকে। সন্ধ্যার দিকে সবাই ছাদে বসেছে। রুশানের বন্ধু নোমান একটা গিটার এনে রুশানের হাতে ধরিয়ে দিয়ে বলল, একটা গান ধর দোস্ত, অনেকদিন তোর গান শোনা হয় না। রুশান দ্বিমত পোষণ না করে গিটার হাতে সুর তুলল। বলবো কবে তাকে ডেকে, আমি তোমাকে ভালোবাসি, করেছে পাগল আমাকে, ওগো তোমার ওই মিষ্টি হাসি। কবে জানবে তুমি, কবে বলবো আমি, কেউ আছে গো তোমার আশায়, যার ছবি মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধুই তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি মনে কে যায়। তো আমি পাখিগণ, এই গানটা আমি আগে কোনো সময় শুনছি না, কি কইতারি না, তবে আমি প্রথম গাইছি, যার লাগে লিরিক্স মানে সুর দেওয়াটা একটু ভুলভাল হইতারে, তোমরা একটু মানাইলাম, ওই আর কি। রুশানের গান শেষ হতে সবাই তালি বাজাতেই যিশুর ধ্যান ছুটল। এতক্ষণ মনোযোগ দিয়ে রুশানের গান শুনছিল। গান শেষ হতেই যিশু লাজুক হেসে হাততালি দিল। রুশানের দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। যিশু লাজুকতায় দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু রুশান দৃষ্টি সরালো না। সে তাকিয়ে দেখলো লাল রঙা থ্রি পিস পরে মাথায় ওড়না দেওয়া লাল টুকটুকে কন্যাকে। এসব কারো নজরে না এলেও দূর থেকে লক্ষ্য করছিল জ্যাকসন। সেও তাকিয়েছিল যিশুর মুখের দিকে। দিনে দিনে মেয়েটাকে তার ভীষণ ভালো লাগছে। তবে এদেরই চোখাচোখি করা মুচকি হাসি এসব সহ্য হলো না তার। এরপর যিশুকে একদিন প্রপোজ করে জ্যাকসন, কিন্তু যিশু তাকে মানা করে দেয়, কারণ তার মন প্রাণ জুড়ে ছিল শুধু তার মাস্টারমশাই। তার মাস্টারমশাই ব্যতীত তার মনে আর কাউকে দেওয়ার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই, এটা জ্যাকসনকে জানিয়ে দেয়। যিশু জ্যাকসনকে মানা করার পরেও জ্যাকসন যিশুর পেছনে ঘুরত। একদিন যিশু রেগে সবার সামনে অপমান করায় জ্যাকসন প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। এরপর সময় ঠিক তার বেগে চলতে লাগলো। দেখতে দেখতে জীবন অনেকটা পরিবর্তন হলো। জীবনে 18 বছরে পা দিয়ে যিশু বুঝলো জীবন কতটা কঠিন, প্রিয় মানুষ হারানোর ব্যথা কতটা গভীর। যিশু সেদিন কলেজ থেকে বাসায় ফিরতেই দেখে বাসায় বেশ কিছু মানুষ জড়ো হয়েছে। গ্রামের মানুষদের তার বাসায় দেখে যিশু অবাক হয়ে এগিয়ে গেল। সামনে তাকিয়ে দেখলো আতাউর রহমান মাথা নিচু করে বসে আছে। যিশু দৌড়ে বাবার কাছে যেতেই আতাউর রহমান তাকে টেনে থাপ্পড় মারে। আজ তুই প্রমাণ করে দিলি, পর কখনো আপন হয় না, পাপের রক্ত পাপই বয়ে আনে। যিশু হতবাক হয়ে তাকালো বাবার দিকে। কিছু বুঝে ওঠার আগেই চোখ গেল সামনে দাঁড়ানো জ্যাকসনের দিকে। জ্যাকসনকে এখানে দেখে যিশু অবাক হয়ে বলল, তুমি এখানে কি চাই? গ্রামের একজন মুরব্বী তেরসা চোখে তাদের দিকে তাকিয়ে বলল, ও সিনসু, তাহলে তোমার আশিক? যিশু তেড়ে উঠে বলল, একদম ফালতু কথা বলবেন না। ঠাস, পরপর দুটি থাপড় পড়লো যিশুর গালে। ছিটকে গিয়ে সে দেওয়ালের সাথে বাড়ি খেলো। কপাল কেটে রক্ত বেরিয়ে আসতে যিশু হাত দিয়ে চেপে ধরে সামনে তাকালো। অস্ফুট স্বরে বলল, আম্মু। খবরদার ওই কলঙ্কিত মুখে আমাকে আম্মু বলে ডাকবি না। আমি তোর মা না, দেইনি আমি তোকে জন্ম। কুড়িয়ে পাওয়া সন্তান কখনো নিজের হয় না। যিশু রক্তাক্ত অবস্থায় ছুটে এলো মায়ের কাছে। আম্মু, এসব কি বলছো আম্মু? আব্বুও পর বলছে, আপন হই না আমি? আমি কি পর বলো? তোমরা কেন এমন বলছো? কি করেছি আমি? আকলিমা বেগম হাতে থাকা কাগজ ছুঁড়ে মারলো যিশুর দিকে। যিশু অবাক হয়ে কাগজগুলোর দিকে তাকালো। ছবি, অনেকগুলো ছবি। যিশু কয়েকটা ছবি তুললো। একটাই স্পষ্ট দেখা যাচ্ছে, সে আর জ্যাকসন খুব কাছাকাছি, অন্যটাই যেন অন্তরঙ্গ মুহূর্তের ছবি। যিশু ঝট করে ওগুলো ফেলে দিয়ে বলল,
এসব মিথ্যা আম্মু, বিশ্বাস করো আমি কিছু করিনি। আম্মু, ও আম্মু, বিশ্বাস করো আমি এসব কিছু করিনি, এসব মিথ্যা। এই ছবি না হয় মিথ্যা, এই নুপুরও কি মিথ্যা? বল, কেন করলি এমন? যিশু চট করে নুপুরের দিকে তাকালো, আবার নিজের পায়ের দিকে তাকালো। তার এক পায়ে নুপুর নেই। এসব মিথ্যা আম্মু, আম্মু বিশ্বাস করো এসব কিছু মিথ্যা। যিশুর হাজারো আর্তনাদ শুনল না কেউ। আকলিমা বেগম যিশুকে মোটা লাথি দিয়ে মারতে লাগলো। তখনই জ্যাকসন ছুটে এসে যিশুকে জড়িয়ে ধরলো। আকলিমা বেগমের থেকে যিশুকে ছাড়িয়ে নিয়ে রেগে বলল, পাগল আপনি, এভাবে মারছেন কেন? মানছি আমরা আবেগের বশে ভুল করেছি, কিন্তু আমি তো বিয়ে করতে প্রস্তুত। তাহলে আপনারা... জ্যাকসনের কথা শেষ হওয়ার আগেই যিশু ঢলে পড়ল মাটিতে। কপাল ছুঁয়ে রক্তাক্ত হলো মুখখানা। যিশুর জ্ঞান ফিরেছে। তখন রাত প্রায় 12টা। পিটপিট করে চোখ খুলতে সামনে রোশানকে দেখে যিশু চট করে উঠে প্রথমবার রোশানকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। রোশান যিশুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দুষ্টু পাখি, কাঁদে না, আমি আছি তো। যিশু রোশানের কথায় আরো জোরে জোরে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বলল, সব মিথ্যা মাস্টার মশাই, আমি কিছু করিনি, আমাকে বিশ্বাস করুন। আমি জানি আমার দুষ্টু পাখি পবিত্র, প্লিজ শান্ত হও। রোশান সেদিন যিশুকে বিশ্বাস করেছিল। রোশানের পাশে আরো একজন যিশুকে বিশ্বাস করেছিল, আর সে হলো ন্যান্সি। রোশান যিশুর মা বাবার সাথেও কথা বলেছিল। যিশুর মা বাবা রোশানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। তারা জানে তাদের যিশু এমন মেয়ে না, কিন্তু তখন এত কিছু সামনে আসায় নিজেকে ধরে রাখতে পারেনি। গ্রামের মানুষের তিক্ত কথা তাদের পাষাণ বানিয়ে দিয়েছিল। সব ঠিকই ছিল। রোশান যিশুকে ওয়াদা করলো তারা কালই বিয়ে করবে। ন্যান্সিও ভাইয়ের সাথে মত দিয়েছিল। রাতেই কেনাকাটা করতে বেরিয়ে পড়লো তারা। কিন্তু পরের দিন সব বদলে গেল। কি থেকে কি হয়ে গেল, সবটা পাল্টে গেল। সকাল তখন 8:50। রোশান ঘুরে ঘুরে প্রবেশ করলো যিশুদের বাসায়। হাতে তার একটা সুটকেস। সেখানে খুব যত্ন করে আগলে নিয়ে এসেছে তার দুষ্টু কন্যার থেকে মিষ্টি বউ হওয়ার লাল টুকটুকে শাড়ি। কয়েকবার যিশুকে ডাকতে যিশু বেরিয়ে এলো। রোশান যিশুকে দেখে কেমন করে যেন চাইলো। যিশুর পরনেও সেদিন ছিল লাল টুকটুকে শাড়ি। সাজটা ঠিক বউদের মতোই ছিল। রোশান যিশুকে এভাবে দেখে কিছু বলার আগে বেরিয়ে এলো জ্যাকসন বর সাজে। রোশান অবাক হয়ে বলল, তোমার পাশে আমার বর মাস্টার মশাই। আমি বিয়ে করেছি, বিয়ে হয়েছে আমাদের। রোশান যিশুর দিকে তাকিয়ে রইল। যিশুর চোখে মুখে আলাদা এক দৃঢ়তা, মুখে টেনে রাখা হাসি। বউ সাজে যিশুকে ঠিক তার কল্পবধূর মতোই লাগছে। তবে বরের পাশের জায়গায় দাঁড়িয়ে আছে অন্য একজন। এই ব্যথা বোঝানো সম্ভব নয়, না এই ব্যথা ভাষায় প্রকাশ করা যায়। রোশান হাতের লাগেজটা ছেড়ে মাটিতে বসে পড়ল। ন্যান্সি হতবাক হয়ে ছুটে এলো ভাইয়ের কাছে। ন্যান্সি কিছু বলার আগেই রোশান ধীর কণ্ঠে বলল, কেন করলে এমন? কলঙ্কিনীর হাত থেকে মুক্ত করলাম শুধু। আমিও যে সেই কলঙ্কে কলঙ্কিত হতে চেয়েছি। যিশু উত্তর করল না। জোরে শ্বাস নিয়ে মলিন হেসে পড়ল, সব গল্পে কি পূর্ণতা থাকে মাস্টার মশাই? কিছু গল্পে থাকে অপূর্ণতা। আমাদের গল্পটাও ঠিক তেমনই অপূর্ণ। আম্মু কেন আব্বুকে বিয়ে করলো দাদি? তের প্রশ্নে লুসি বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না। ওই দিনের পর যিশুর সাথে কোনো যোগাযোগ ছিল না আমাদের। যিশু নিজেকে গুটিয়ে নিয়েছিল সবার থেকে। তবে আম্মু কি সত্যি নানা নানুর মেয়ে ছিল না? না, আতাউর যিশুকে পেয়েছিল নদীর কিনারে ঝোপের মধ্যে। সেদিন নদীতে মাছ ধরার জন্য খুব ভোরে উঠেছিল আতাউর। শখের বশে মূলত মাছ ধরতে যেত নদীতে। নদীর পাশেই ছিল বড় বড় নলখাগড়া, যা একটা ঝোপের মতোই ছিল। হঠাৎ বাচ্চার ফুপিয়ে কান্নার শব্দে আতাউর আশেপাশে তাকিয়ে দেখে ঝোপের মধ্যে কিছু একটা নড়ছে, তবে আওয়াজ খুব ধীরে আসছে। কান্নার শব্দ কিন্তু অনেক ধীর। আতাউর হালকা বাতাস ভেবে ভয় পেয়ে চলে যেতে চাইলেও আবার ফিরে আসে। আয়াতুল কুরসি পাঠ করে কয়েকবার ফু দিয়ে ঝোপঝাড় সরিয়ে দেখতে পায় একটা বস্তা। বস্তা থেকেই ভেসে আসছে কান্নার শব্দ। আতাউর বস্তা খুলতেই দেখতে পায় ছোট যিশুকে। বাচ্চাটার হাতে পায়ে আঘাত। কতই বা বয়স ছিল তার, 1 বা 1.5 বছর। পরনে দামি জামা, হাতে সোনার চুড়ি, পায়ে রূপার নুপুর, গলায় একটা চেন। দেখতে কোনো রাজকুমারীর থেকে কম না। আতাউর যিশুকে কোলে নিয়ে দেখলো বস্তার ভিতরে 50,000 টাকার কয়েকটা বান্ডিল আর একটা চেক, ফাঁকা চেক। আতাউর আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। আবার যিশুর অবস্থা দেখে আগে যিশুকে নিয়ে বাসায় আসলো। বাসায় এসে আকলিমাকে সবটা বলে। আকলিমা যিশুকে পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। এরপর ওকে দুধ খাইয়ে দিতেই বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। পরে ডাক্তার দেখিয়ে এনেছিল। সেদিনই আকলিমা আমাকে আর তোর দাদুকে ডেকে পাঠায়।
আমরা গিয়ে জানতে পারি যিশুর জামার ভিতরে একটা চিরকুটও ছিল। চিরকুটে বেশি কিছু লেখা ছিল না, শুধু কয়েকটা কথা, কিন্তু বারবার একই কথা বলেছে, দয়া করে আমার মেয়ের জীবন বাঁচান, ওরা ওকে মেরে ফেলবে। আমি অসহায় বাবা, আজ নিরুপায় হয়ে মেয়েকে এভাবে রেখে যেতে বাধ্য হচ্ছি, ওকে বাঁচিয়ে নিন। এতে যা টাকা আছে তা দিয়ে আপাতত আমার মেয়েটাকে বাঁচান। একটা ফাঁকা চেকও আছে, ইচ্ছে মতো টাকার অঙ্ক বসিয়ে নিতে পারবেন, তবে ওর 10 বছর পূর্ণ হওয়ার পর টাকাটা নিতে পারবেন। তার আগে নিলে ওরা খুঁজে পেয়ে যাবে। দয়া করে আমার মেয়েটাকে প্রাণে বাঁচান। সব জানার পর তোর দাদু যিশুকে জীবন বাড়িতে আনতে চেয়েছিল, কারণ সেখানে যিশু সেফ থাকবে, কিন্তু আকলিমা দেয় না যিশুকে। যিশুর উপর একটা আলাদা টানই নিজের কাছে রেখে দেয়, আর টাকাগুলো থেকে কিছু টাকা নিয়ে গ্রামের পুরনো ঘরগুলো মেরামত করে চারদিকে ঘিরে দেয়াল দেয়। উঁচু দেয়াল তুলে দেয় বাড়ির চারপাশে, যাতে কোনোভাবেই যিশুর খোঁজ কেউ না পায়। গ্রামের মানুষ হঠাৎ এই নিয়ে সন্দেহ পোষণ করলেও তোর দাদু সবটাই সামলে নেয়, এই বলে যে সে টাকা ধার দিয়েছে। তোর দাদুকে গ্রামের সবাই বেশ শ্রদ্ধা করত, তাই অতটা ভাবিনি। কিন্তু এভাবে কতদিন? যিশুর বয়স তখন 2.5 বছর। একটা বাচ্চা লুকিয়ে কি আর মানুষ করা যায়? তাই তোর দাদু পরিকল্পনা করে সবাইকে যিশুর ব্যাপারে জানাতে। যিশু কে এটা জানতে চাইলে আকলিমা বলবে তার মরে যাওয়া বোনের মেয়ে যিশু। প্রথমে গ্রামবাসী এটা ওটা বললেও ধীরে ধীরে সবাই ব্যাপারটা ভুলে যায়। যিশু বড় হতে থাকে। আতাউর যিশুর সেই টাকা থেকে যে টাকা নিয়েছিল তা পরিশোধ করে যিশুর নামে ব্যাংকে ফিক্সড করে রাখে। এরপর আতাউরের উন্নতি হয়, কাঁচামালের ব্যবসায় লাভবান হয়, এতে তাদের ভালোই চলে যেত। আর ওই ফাঁকা চেক ওটা কখনো ব্যবহার করেনি আতাউর। সেদিন রাগের মাথায় যিশুকে সত্যিটাই বলেছিল ওরা। যিশু যখন জানতে চাইলো তার অতীত, আকলিমা আতাউর সবটা বলেছিল ওকে। 18 বছর যেহেতু হয়েছিল, তাই সেই টাকার মালিকও যিশু ছিল। ওই চেক এখন কোথায়? হয়তো আকলিমার কাছেই আছে। তে চূড়ান্ত অবাক হয়ে বলল, কিন্তু নানা নানু তো ওরা নেই, ওদের সন্তানরাও আজ পৃথিবীতে নেই, কিন্তু ওদের বাড়ি এখনো আছে। আয় আমার সাথে। এই নে আকলিমা আর আতাউরের মিঠাকুঞ্জর চাবি। এর একটা চাবি জেহুবের কাছে আছে। মিঠাকুঞ্জ? আতাউর দিয়েছিল এই নাম, তার একজোড়া মিষ্টি মেয়ে ছিল তাই। রাত তখন 1:09। জাঙ্কুক নিবাসে নিজের রুমের লক খুলে রুমে ঢুকে জাঙ্কুক সোজা ওয়াশরুম থেকে গোসল সেরে বেডরুমের দিকে তাকিয়ে দেখলো বিছানা খালি পড়ে আছে। জাঙ্কুক ভ্রু কুঁচকে যায়। আবার বাসার রুমে ফিরে এসে ল্যাপটপ অন করে রুমের সিসিটিভি ফুটেজ দেখে ঠাস করে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ায়। রুম থেকে বেরিয়ে জীবন নিবাসে প্রবেশ করে সোজা লুসি বেগমের রুমের কাছে এসে দাঁড়ায় সে। যিশু বেগমের রুমের ভেতর থেকে দরজা লক করা। জাঙ্কুকের মেজাজ খারাপ হয়, জোরে জোরে দরজা টোকা দিয়ে বলল, দাদি দরজা খোলো, ওপেন দ্য ডোর। লুসি বেগমের ঘুম গভীর না, তবে খানিকক্ষণ আগে ঘুমানোর কারণে একটু গভীর ঘুমেই মগ্ন ছিল সে। পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে তে, কান্নার ফলে মুখটা ফুলে আছে। এদিকে জাঙ্কুকের মেজাজ চটে আছে, চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে আবারও দরজায় বাড়ি দিল, দাদি ওপেন দ্য ডোর। লুসি বেগম ঘুম ভেঙে গেল জোরে করাঘাতের শব্দে। উঠে বসতেই তাকালো ঘড়ির দিকে, ঘড়িতে 1:14। লুসি বেগম উঠে গিয়ে দরজা খুলতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তাকে দেখেই কটমট করে বলল, তোমার নামে মামলা করবো থানায়। সবসময় তোমার আমার বউকে নিয়ে এত টানাটানি কিসের? লুসি বেগম হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু বলবে তার আগেই করিডোর দিয়ে দৌড়ে জাঙ্কুকের সামনে হাজির হয় লিন। এদিক ওদিক না তাকিয়ে ফট করে বলল, বস এই যে দাদির ঘরে যাবে। কিন্তু বস দাদির রুমে চুরি করার মতো কি আছে? জাঙ্কুক রেগে কটমট করে বলল, শাট আপ ইডিয়েট, তোকে বললাম আমি চুরি করব। লুসি বেগম দুজনের কথায় ভ্রু কুচকে তাকালো। লিন মাথা চুলকে ক্যাবলা হেসে একবার জাঙ্কুক আরেকবার লুসি বেগমের দিকে তাকিয়ে বলল, সরি বস, ভুল হয়ে গেছে। জাঙ্কুক আবারও কিছু বলার আগেই লুসি বেগম বিরক্ত প্রকাশ করে বলল, কি সমস্যা? এত রাতে এখানে কি করছিস? আর কিসের মামলা করবি? হ্যাঁ? জাঙ্কুকও একরাশ বিরক্ত প্রকাশ করে বলল, আমার বউ দাও। লুসি বেগম অবাক হলেন না, সে জানে এমনটাই হবে। জাঙ্কুক ঠিক এসে এখানে হাঙ্গামা করবে, বউ চাই বলে। এত রাত অবধি মেয়েটাকে একা জাঙ্কুক নিবাসে যেতে দেননি তিনি। জীবন নিবাসে থাকলেও সেটা আলাদা ব্যাপার, যদিও কড়া সিকিউরিটি আছে চারদিকে, তবুও মেয়েটা তো একা থাকবে। তাই লুসি বেগম থেকে জোরপূর্বক নিজের কাছে রেখেছে। তাছাড়া সে আজকে অতীতের অনেকটা অজানা পাতা পড়েছে, মায়ের জীবন সম্পর্কে জেনেছে। মা তো মায়ের কষ্ট অনুভব করেছে। শেষ প্রান্তে এসে মেয়েটার কান্নায় সেও দুর্বল হয়ে পড়েছে। জীবনটা এক অদ্ভুত খেলা, যা আমরা কখনো কল্পনাও করি না, সেটাই হয়। লুসি বেগম ফুস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, ও ঘুমাচ্ছে।
এত লেট করে তুমি ফিরেছো কেন? তাছাড়া বাধ্য হয়েই তোমার বউকে নিয়ে টানাটানি করতে হয়। সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি। লুসি বেগম হতাশ হলেন। এই ছেলে এতটা জেদি কেন? কোনো কিছু একবার না করলে সেটা হ্যাঁ বলানো যেন যুদ্ধ করা। তিনি চান জাংকুক জীবন নিবাসে থাকুক, তবে এই ছেলেকে মানানো ভীষণ কঠিন। ভালো করেছো, এবার যাও, ও ঘুমাচ্ছে। যাবো মানে? আমি ঘুমাবো, ওকে দাও। তো যাও, তুমি ঘুমাও। তে আজ আমার সাথে ঘুমাবে। না, ওটা আমার বউ, তাই ও আমার সাথে ঘুমাবে। লুসি বেগমও এবার নাতির মতো জেদ ধরে বলল, ও আমার নাত বউ, ও আমার সাথে ঘুমাবে। আমার বউ আমাকে দাও। দিব না, উঠিয়ে নিয়ে যাব বললাম। আমিও আছি এখানেই। লুসি বেগমের পাশেই নিশির রুম। নিশি জাঙ্কুককে জমের মতো ভয় পায়, যদিও তারা কাজিন, তবে কেন যেন জাঙ্কুকের গম্ভীর মুখখানা দেখলে মনে হয় এক্ষুনি এসে জান কবজ করবে। নিশি এতক্ষণ দরজার আড়াল থেকে জাঙ্কুককে এমন তর্ক করতে দেখেও এবার সে বেরিয়ে আসে। ভয়েই অবশ্য লুকিয়েছিল দরজার ওখানে। নিশি ওদের ঝগড়া দেখে আনমনেই এসে দাঁড়ায় লিনের পাশে। লিন তখন মনোযোগ সহকারে তর্ক দেখতে ব্যস্ত। জিয়ন জাঙ্কুকও নাকি এমন বাচ্চাদের মতো তর্ক করছে, এটাই লিন মনোযোগ সহকারে দেখছে। এমন দৃশ্য তো ভাগ্যক্রমে দেখা যায়। তবে জাঙ্কুকেরও ধৈর্য বেড়েছে, নয়তো বস এভাবে এত সময় ধরে দাঁড়িয়ে কথাবার্তা বলার মানুষ না। আর লুসি বেগমও যেন কঠিন জেদ ধরেছে, আজ সে কিছুতেই জাঙ্কুককে ভেতরে ঢুকতে দিবে না। এতে দাদি নাতির মাঝে যুদ্ধ হলে হোক, তিনি যেন প্রস্তুত। শুনেছি জিয়ন জাঙ্কুক কথা কম কাজ বেশি করে, সত্যি? নিশির কথায় লিন আনমনেই বলল, সত্যি মানে তিন সত্যি। বউয়ের ব্যাপার ছাড়া সব ব্যাপারেই বসের ধৈর্য শূন্যের কোঠায়। কথাটা বলে পাশে তাকাতেই চমকে উঠে বলল, এ কি আপনি? ভয় পাচ্ছেন কেন? আমি কি কোনো ভূত নাকি? না মানে আসলে, বলেন তো কে জিতবে? নিশির কথায় লিন অবাক হয়ে বলল, বস বউ ছাড়া ঘুমাতে পারে না, তাই অবভিয়াসলি বস জিতবে। হাউ রোমান্টিক। লিন ভ্রু কুচকে তাকালো নিশির দিকে। দেখতে শুনতে মন্দ না। সে খেয়াল করেছে নিশি তাকে দেখলেই কথা বলতে এগিয়ে আসে। ব্যাপারখানা কি? তবে কোনো প্রশ্ন করলো না। আফটার অল বসের কাজিন, তাও ডক্টর। লিন নিশির দিক থেকে চোখ ফিরিয়ে আবারও বসের দিকে তাকালো। এখনো দুজনের মিনি ফাইট চলছে। জাঙ্কুক এবার জোরে জোরে ডাকলো, এই বউ, বউ, এই যান, যান, কলিজা বের হন। এই বুড়ি আপনাকে আমার থেকে আলাদা করতে চাই। ও বউ, বউ। লুসি বেগম এবার রেগে বলল, চেঁচামেচি করে লাভ নেই। আগে বলো তুমি থেকে এখানে আসতে কোনো নিষেধাজ্ঞা জারি করবে না? জাঙ্কুক চরম বিরক্ত প্রকাশ করে বলল, যেন আমি বললেই উনি শুনবেন? তার মানে বলছো তুমিও এখানে থাকবে? অপশন আছে আর কোনো? আজ শুধু দাদু থাকলে আমিও এর প্রতিশোধ নিতাম। বুড়া গেছে তো গেছে, এখন জল্লাদ বুড়ি রেখে গেছে। লুসি বেগম ঠোঁট চেপে হাসলো। ছোটবেলায় সেই হাস্যোজ্জ্বল জাঙ্কুকের সাথে একটু একটু মিল খুঁজে পেল আজ। ছোট থাকতে জাঙ্কুক যখন জেদ করে খাবার খেতে চাইতো না, তখন তিনি তার ফেভারিট কিছু তার থেকে এনে এমনভাবেই বাধ্য করে খাইয়ে দিতেন। আর জাঙ্কুক তখন রেগে মেগে দাদুর কাছে নালিশ করতে যেত। জাঙ্কুক আর অপেক্ষা না করে সোজা লুসি বেগমের রুমে ঢুকে থেকে পাজাগুলা করে তুলে নিল। তে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। জাঙ্কুকের বুকের উষ্ণতায় আরও মিশে গেল বুকের মাঝে। জাঙ্কুক কয়েক পলক তাকিয়ে দেখল বউকে। চোখের পানি শুকিয়ে দাগ হয়ে আছে। দেখে তার ভ্রু কুঁচকে গেল। কটমট করে লুসি বেগমের উদ্দেশ্যে বলল, আমার বউকে কাঁদিয়েছ কেন? লুসি বেগম জাঙ্কুকের কথায় হকচকিয়ে গেলেও নিজেকে সামলে পড়ল। যিশুর অতীত জেনেছে, তাই ওর জানার অধিকার আছে। জাঙ্কুক কিছু বলল না, হন হন পায়ে বেরিয়ে গেল রুম থেকে। নিজের রুমের সামনে এসে লক খুলে রুমে ঢুকে তেকে বেডে শুয়ে দিয়ে একটু উঠতেই তে ঘুমের ঘুরে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। বিড়বিড় করে কিছু বলে আবারও গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। জাঙ্কুক থেকে সোজা করে শুয়ে কোল বালিশের মতো পেঁচিয়ে ধরে গলার বাজে মুখ গুজে দিল। হ্যাঁ, এই তো এখন শান্তি লাগছে। সব অশান্তি অবসান হয়ে গেছে এখানে, শুধু একটু ছোঁয়া। জাঙ্কুক খানিকক্ষণ পর মুখ তুলে তেয়ের ফোলা ফোলা মুখটা দুহাতে ধরে আলতো করে চুমু এঁকে দিল কপালে। আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই আমিময় জান। আপনার শুরুতেও আমি, শেষেও আমি। তপ্ত দুপুর পেরিয়ে সময় তখন পরন্ত বিকেল। জেহুব তেকে নিয়ে এগিয়ে গেল রেজাবিলার সরু রাস্তায়। আশেপাশে তাকিয়ে সঠিক রাস্তা খোঁজার উদ্দেশ্যে তাদের দিকে এগিয়ে আসা চিকন এক ছেলেকে জিজ্ঞাসা করল, জি প্রফেসর রোশন রেজা কোথায় বলতে পারবেন? রোশন স্যার? জি, উনি সম্ভবত লাইব্রেরিতে। এই দিক দিয়ে সোজা গিয়ে বামে লাইব্রেরির পুরনো বাড়ির মতো। ওকে, ধন্যবাদ। আপনারা কারা? জি, আমরা ওনার বোনের শ্বশুর বাড়ি থেকে এসেছি। ও মানে আপনারা সুগা ভাইয়ের বাড়ির লোক? জি।
আমি ওনার ডাক পিয়ন, দেখতে চিকনা হতে পারি, বুদ্ধিতে না। যেও ফিক করে হেসে বলল, ডায়লগটা জোস বস। ছেলেটি হেসে এক পলক দেখে দেখে বলল, আপাটা কে? আপনাদের প্রফেসরের স্বপ্নকন্যার একমাত্র কন্যা। ছেলেটা ভেবাচেকা খেয়ে চেউপের দিকে তাকালো। চেউপ ক্যাবলা মার্কা হাসি দিয়ে চোখে সানগ্লাস লাগিয়ে এগিয়ে গেল। পুরোনো আমলের লাইব্রেরি, দেখতে মনে হয় অনেক বছর আগের তৈরি, মেরামত করেছে, তবুও দেখতে অনেকটা পুরনো আমলের বাড়ির মতো। দুই পাশে ফুলের বাগান, মাঝে সরু রাস্তা, লাইব্রেরির উপরে দেয়ালে কিছু লেখা, রেজা ভিলা। তে ভেতরে প্রবেশ করে চারদিকে বইয়ের স্তূপ, সারি সারি অনেক বই সাজিয়ে রাখা দেখলো। ভেতরে বিশাল বড় রুম, যেখানে রাখা আছে কয়েকটা বেঞ্চ, সামনের দেয়ালে কালো একটা বোর্ড, এক পাশে একটা টেবিল আর চেয়ার। সবকিছু দেখে মনে হচ্ছে এখানে হয়তো আগে পড়াশোনা হতো। তে বেশ কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখলো সবটা। তে দেখার মাঝে ভেসে এলো কারোর ভরাট কণ্ঠস্বর, তুমি? তে পেছনে ঘুরতে দেখলো সাদা পাঞ্জাবি পরিহিত ফর্সা একজন মধ্যবয়স্ক লোক, কালো ফ্রেমের চশমায় উঁচা লম্বা একজন, বোঝা যায় যুবক বয়সে সুদর্শন ছিল। ন্যান্সি আন্টির সাথেও চেহারায় বেশ মিল, মানে এ নিয়ে রোশন রেজা। তো হে আর্মি পাখিগণ, কেমন লাগতেছে তোমার কাছে? অস্থির কিন্তু লাগতেছে ভাই, অস্থির লেভেলের সুন্দর। যাই হোক, জায়গা আমি টাটা, আল্লাহ হাফেজ।